আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা মাত্র ২০ মিনিটে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা 100% রিভিশন দেওয়ার চেষ্টা করব। স্যার ২০ মিনিটের একটু এপার বা ওপার হইতে পারে। এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ঠিক আছে? তাহলে স্যার শুরু করে দেই। দেখো, দেহের সংগঠন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক। এখানে দেখো টোটাল আমাদের এই অধ্যায়ে পর্ব আছে কয়টা? ৯ টা আছে। প্রথমত যে পর্বগুলো আমরা দেখতে পাই, এই ৯ টা পর্বগুলোর নাম কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এখাইনোডার্মাটা, খর্ডাটা। এই ৯ টা পর্ব আছে। মনে রাখবা, পরিফেরা পর্বের একটা সুন্দর উদাহরণ হচ্ছে স্পঞ্জ। নিডারিয়া পর্বের সুন্দর একটা উদাহরণ হচ্ছে হাইড্রা। হাইড্রা সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রাণী পরিচিতি এই অধ্যায়টাতে খুব ভালো করেই পড়েছি। প্লাটিহেলমিনথেস ফিতাকৃমি, নেমাটোডা গুলকৃমি, মলাস্কা শামুক, অ্যানেলিডা কেঁচো, আর্থ্রোপোডা মশা বা ঘাসফড়িং, একাইনোডার্মাটা তারা মাছ বা স্টারফিশ, কর্ডাটা মানুষ। তাহলে সবগুলোর এক্সাম্পল আশা করি বুঝতে পারছি। এখন একটু ডিটেলসে জাস্ট পড়ে নিই। পরিফেরার একটা এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। পরিফেরা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী। এখন স্যার কোষ কি, টিস্যু কি, অঙ্গ কি, তন্ত্র কি? জাস্ট একটু জেনে নিই যে অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু গঠন করে, অনেকগুলা টিস্যু মিলে একটা অঙ্গ গঠন করে, অনেকগুলা অঙ্গ যখন একত্রে মিলিত হয় তখন একটা তন্ত্র গঠন করে। ঠিক আছে? তো অনেকগুলা কোষ মিলে একক কাজ করলে, একটা নির্দিষ্ট কাজ করলে তখন আমরা এটাকে টিস্যু বলি। অনেকগুলা টিস্যু যখন একত্রিত হয় তখন তাকে অঙ্গ বলি, এবং অনেকগুলো অঙ্গ যখন একত্রিত হয় তখন তাকে আমরা তন্ত্র বলি। এখন কোষীয় মাত্রা প্রাণী বলতে বোঝায় তার দেহে শুধুমাত্র কোষ আছে, তার দেহে টিস্যু অঙ্গতন্ত্র নাই। আর কোষ টিস্যু মাত্রা প্রাণী মানে বোঝায় যে তার দেহে অঙ্গ এবং তন্ত্র নাই, তবে কোষ এবং টিস্যু আছে। আর অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী মানে কি বোঝায়? অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী মানে বোঝায় তার দেহে সবই আছে, কোষও আছে, টিস্যু আছে, অঙ্গও আছে, তন্ত্র আছে, সব আছে। আর টিস্যু অঙ্গমাত্রার প্রাণী মানে কি বোঝায়? তার দেহে কোষ টিস্যু এবং অঙ্গ আছে, তন্ত্র নাই। তো ঝামেলা করা যাবে না। যখন কোষীয় মাত্রার প্রাণী বলবে তার দেহে কোষ আছে, কোষ টিস্যু মাত্রার প্রাণী বললে কোষ টিস্যু আছে, অঙ্গ মাত্রার প্রাণী বললে কোষ টিস্যু অঙ্গ আছে। আর যদি বলে তন্ত্র মাত্রার প্রাণী তাহলে আমরা বুঝবো যে এখানে কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র এই চারটাই উপস্থিত আছে। তাহলে দেখি কোনটা কোন পর্বের প্রাণী। প্রথমত পরিফেরা। পরিফেরা এটা কোষীয় মাত্রার প্রাণী, অর্থাৎ তার দেহে শুধুমাত্র কোষ আছে। নিডারিয়া। আচ্ছা, পরিফেরার এক্সাম্পল কি? স্পঞ্জ। স্পঞ্জ খুব সফট হয়। ঠিক আছে? হ্যাঁ, তোমরা জানো আশা করি। এবং পরবর্তী যেটা সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়া একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে হাইড্রা। এই হাইড্রাটা কোষ টিস্যু মাত্রার প্রাণী। এরপরে দেখো প্লাটিহেলমিনথেস ফিতাকৃমি। ফিতাকৃমি দেখতে ফিতার মতো, ওই জন্য এটাকে বলা হয় ফিতাকৃমি। এটা টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। পরিফেরা কোষীয় মাত্রার প্রাণী, নিডারিয়া কোষ টিস্যু মাত্রার প্রাণী, এবং প্লাটিহেলমিনথেস হচ্ছে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। এই তিনটা বাদে বাকি সবগুলা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। নেমাটোডা গুলকৃমি, অনেকটা পাইপের মতো। পাইপ দেখতে যেরকম হয়, গুলকৃমি অনেকটা সিমিলার হয়। এই নেমাটোডা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। মলাস্কা যেমন শামুক। মলাস্কা পর্বে বেশিরভাগ প্রাণীদের কিন্তু খোলস থাকে। ঠিক আছে? সো মলাস্কা হচ্ছে শামুক, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। অ্যানেলিডা কেঁচো। আমরা গ্রামীণ ভাষায় অনেকে বলে জুক। সো কেঁচো অনেকে চিনেছি। এটা হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। আর্থ্রোপোডা মশা অথবা ঘাস ফড়িং। এই সকল জাতীয় যতগুলো আছে ইনসেক্টিভস, এগুলা সবগুলা যত কীটপতঙ্গ আছে, হ্যাঁ, প্রায় সবগুলোই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। অঙ্গ তন্ত্রমাত্রার প্রাণী। এখাইনোডার্মাটা তারা মাছ, স্টারফিশ, হ্যাঁ, এই সকল জিনিসগুলো অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। কর্ডাটা এই যে মানুষ, মানুষ হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। অঙ্গতন্ত্র মানে হচ্ছে তার দেহে কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে। আশা করি বুঝাইতে পারছি। ক্লিয়ার? তাহলে সবগুলা বুঝতে পারছি। এবং সিরিয়ালটা একটু খুবই খুবই মনোযোগ আকারে আমরা শোনার চেষ্টা করবো স্যার। ঠিক আছে? দেখো, সিরিয়ালটা হচ্ছে কি? প্রথমে পরিফেরা, এরপরে নিডারিয়া, এরপরে প্লাটিহেলমিনথেস, এরপরে নেমাটোডা, মলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। আবার বলছি, প্রথম তিনটা মনে থাকবে পিসিপি দিয়ে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে দেখো, এখন আমরা ভ্রূণীয় যে জিনিসগুলো ঘটে মূলত সেগুলো নিয়ে আসলে আমরা এখন কথাবার্তা বলবো।
তবে এই জিনিসটা দেখানোর আগে আমরা ভ্রূণ সম্পর্কে একটু আলোচনা করে নিই, ভ্রূণীয় স্তর সম্পর্কে একটু আলোচনা করে আমরা তারপরে দেখি এইটা। দেখো, ভ্রূণীয় স্তর দুই ধরনের হয়। এই ভ্রূণীয় স্তর কয় ধরনের হয় বলতো? ভ্রূণীয় স্তর দুই ধরনের হয়। একটা হচ্ছে, মানে সরি, ভ্রূণীয় স্তর দুই ধরনের না, মোট তিনটা স্তর হয়। ঠিক আছে? এখন দ্বিস্তরী ভ্রূণ কি ত্রিস্তরী ভ্রূণ কি সেগুলো তো বুঝতে হবে, তাই না? তো দ্বিস্তরী ভ্রূণ মানে কি বোঝায়? দেখো, আমাদের ভ্রূণীয় স্তর হচ্ছে মোট তিনটা: একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। একটো মানে হচ্ছে বাইরে, ডার্ম মানে হচ্ছে লেয়ার বোঝায় বা ত্বক বোঝাতে পারে। মেসোডার্ম, মেসো মানে মাঝখানে, ডার্ম মানে ত্বক, মানে মাঝখানে যে ত্বক বা লেয়ারটা ওইটা। এন্ডো মানে ভেতরে, ডার্ম মানে ত্বক। তাহলে একদম ভেতরে যে ত্বক বা যে অংশটা থাকবে সেটাকে আমরা বলছি এন্ডোডার্ম। এখন এই তিনটা যদি কোনো প্রাণীর দেহে থাকে, অর্থাৎ একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম, এই তিনটে স্তর যদি কোনো প্রাণীর দেহে থাকে, তখন আমরা এটাকে বলবো ত্রিস্তরী ভ্রূণ। ত্রিস্তরী ভ্রূণ। আর যদি এরকম হয় যে একটোডার্ম এবং এন্ডোডার্ম আছে, তবে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া আছে। অর্থাৎ মেসোগ্লিয়া কি? এক ধরনের আঠালো পদার্থ। মেসোডার্মের জায়গায় মেসোগ্লিয়া আছে, এক ধরনের আঠালো পদার্থ, গ্লু এর মতো, হ্যাঁ, তরল জাতীয় পদার্থ। এই মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকলে তখন আমরা এটাকে বলবো দ্বিস্তরী ভ্রূণ। আমরা বলছি এন্ডোডার্ম এবং একটোডার্ম, মাঝখানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকলে দ্বিস্তরী ভ্রূণ। আর মেসোগ্লিয়া না থেকে যদি মেসোডার্মই থাকে, তাহলে এটাকে আমরা বলবো ত্রিস্তরী ভ্রূণ। সো খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, আশা করি আমাদের সবার এটা মনে থাকবে। ঠিক আছে? এরপরে দেখো যে আমাদের হচ্ছে গিয়ে কোন পর্বের প্রাণীগুলা আসলে তাদের মধ্যে কোন ধরনের ভ্রূণ থাকে সেটা আমাদের একটু দেখা উচিত। প্রথমে দেখো পরিফেরা। পরিফেরার এক্সাম্পল কি ছিল? বারবার এক্সাম্পলের দিকে কেন খেয়াল করছি? কারণ এক্সাম্পল গুলা উদ্দীপকে দেয়া থাকবে, দিয়ে বলবে এই এক্সাম্পলটা বা এই উদাহরণ যে প্রাণীটার, মানে যেই পর্বের সাথে মিলে ওই পর্বের হচ্ছে কি তোমাকে, হ্যাঁ, বৈশিষ্ট্য লিখতে হতে পারে বা আরো বিভিন্ন কিছু জানতে পারে। সো উদাহরণ দেখে তুমি যদি চিনতে না পারো যে ওই পর্বটা আসলে কি, তখন বিপদে পড়ে যাবা। সো অবশ্যই উদাহরণ মাস্ট। পরিফেরা স্পঞ্জ জাতীয় যেগুলো আছে সেগুলা মনে রাখবা। পরিফেরা কিন্তু এক স্তরী, কোনো কোনো ক্ষেত্রে দ্বিস্তরী হয়ে থাকে, তবে পরিফেরা কিন্তু ত্রিস্তরী প্রাণী না। কর্ডাটা অর্থাৎ হাইড্রা, হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী, এর মধ্যে দুইটা লেয়ার থাকে, অর্থাৎ এন্ডোডার্ম, একটোডার্ম আছে, মাঝখানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে। এরপর আসলে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাকি সবগুলা হচ্ছে গিয়ে ত্রিস্তরী প্রাণী। প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে বাদ বাকি যতগুলো আছে সবগুলো হচ্ছে ত্রিস্তরী প্রাণী। তবে এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা, প্লাটিহেলমিনথেসের উদাহরণ কি? ফিতাকৃমি। নেমাটোডের উদাহরণ গোলকৃমি। মলাস্কার উদাহরণ শামুক। অ্যানেলিডার উদাহরণ কেঁচো। আর্থ্রোপোডার উদাহরণ মশা। একাইনোডার্মার উদাহরণ তারা মাছ। এবং কর্ডাটার উদাহরণ হচ্ছে গিয়ে মানুষ। আশা করি বুঝাইতে পারছি। এখন 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 দেখো, এই যে প্লাটিহেলমিনথেস আছে না, এই প্লাটিহেলমিনথেস একটা ব্যাপার স্যাপার আছে, ও তিনটা স্তর আছে, ঠিক আছে, বাট ওই তিনটা স্তর একদম তিনটা স্তর না। ওই যে একটো, মেসো, এন্ডো, এই তিনটা যে থাকার কথা, এই তিনটা কিন্তু নাই। মানে এই তিনটার মধ্যে মেসোডার্মের মধ্যে একটু ঝামেলা আছে। মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকলে তো বলতাম দ্বিস্তরী, বাট মেসোডার্মের পরিবর্তে যদি মেসেন কাইমা থাকে ওই জায়গাতে, তখন এটাকে আবার ত্রিস্তরী ধরা হয়েছে। সো মেসেন কাইমা থাকে। প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। প্লাটিহেলমিনথেসে কি দেখা যায় যে এখানে যে মেসোডার্ম থাকার কথা ছিল, সেই মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া না থেকে মেসেন কাইমা থাকে। এখন এই মেসেন কাইমা কি জিনিস? মেসেন কাইমা হচ্ছে এক ধরনের কোষ, তবে এটা তরল পূর্ণ কোষ। মেসেন কাইমা হচ্ছে এক ধরনের তরল পূর্ণ কোষ। ঠিক আছে? এটা প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে আমাদের দেখা যায়। আচ্ছা, এবং এটা একটু তবে এন্ড অফ দ্য ডে প্লাটিহেলমিনথেসকে কিন্তু ত্রিস্তরী প্রাণী ধরা হয়। তো সিরিয়াল আশা করি মনে আছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, হ্যাঁ, তারপর হচ্ছে নেমাটোডা, মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, স্পঞ্জ, হাইড্রা, ফিতাকৃমি, গুলকৃমি, শামুক, কেঁচো, মশা, তারামাছ, মানুষ। এই জিনিসগুলো যদি মনে রাখতে পারো, বাকিগুলো ইনশাল্লাহ মনে থাকবে। বৈশিষ্ট্যগুলো এমনিতেই মনে থাকবে, বাট সিরিয়ালে যদি তুমি বিপদে পড়ে যাও, তখন কিন্তু আবার বিপদ হইতে পারে, তো সাবধান। হ্যাঁ, আমাদের ছোটখাটো জিনিসের জন্য আমাদের ভুল না হয়। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আশা করি আমাদের কমপ্লিট, আমরা ইনশাল্লাহ এগুলা হচ্ছে গিয়ে যে পারবো। এরপরে একটু দেখি তো, আমরা ফিরবো ওই জায়গাতে, ভ্রূণের ব্যাপার সেবারে আবার ফিরবো, ওই সাইডটা রয়ে গেছে, আমরা এটা একটু পরে তারপরে যাচ্ছি। এখানে দেখো কি বলছে, এখানে একটা খেয়াল করো, এখানে নতুন একটা টার্মের সাথে তোমাদেরকে পরিচিত হতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সিলম।
সিলম জিনিসটা কি? সিলম হচ্ছে এক ধরনের গহ্বর, ফাঁকা একটা জায়গা, ফাঁকা জায়গা, ফাঁকা স্পেস, ওইটাই হচ্ছে সিলম। সহজ ভাষা একদম মনের কথা খুলে বললাম আর কি। ঠিক আছে? সারমর্ম। তো যাই হোক, আমরা জানি ৩ টা স্তর থাকে, ভ্রূণীয় স্তর ৩ টা, এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এক্টোডার্ম হচ্ছে সবচেয়ে বাইরের স্তর, এন্ডোডার্ম হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর, আর মাঝখানের স্তর হচ্ছে মেসোডার্ম। এখন এই মেসোডার্মের, এই যে মেসোডার্ম আছে, ঠিক আছে? মেসোডার্মের ভেতরে কি থাকে? একদম ভেতরে কি থাকে? কোন স্তর থাকে? এন্ডোডার্ম থাকে না? এই এন্ডোডার্মের মধ্যে, সরি, এই যে মেসোডার্ম আছে, অর্থাৎ মাঝখানে যে স্তরটা আছে, মেসোডার্মের মধ্যে মেসোডার্মের মধ্যে একটা জায়গায় একটা ফাঁকা স্পেস দেখা যায়, ওইটাকে আমরা সিলম বলছি। সিলম মানে কি? ফাঁকা স্থান। আর ওই ফাঁকা স্পেসটাকে বা জায়গাটাকে বলা হয় ভিসেরাল পেরিটোনিয়াম। ওই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? সরি, ওই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? ভিসেরাল পেরিটোনিয়াম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো, অবশ্যই তোমাকে যদি প্রশ্ন বলে সিলম কাকে বলে, অবশ্যই তোমার ডেফিনেশন বা সংজ্ঞার মধ্যে এই জিনিসটা অবশ্যই উল্লেখ থাকতে হবে যে তোমার ত্রিস্তরী প্রাণীর দেহে মেসোডার্মের মধ্যে ভিসেরাল পেরিটোনিয়াম নামক ফাঁকা স্থানে, মানে ভিসেরাল পেরিটোনিয়ামে যে ফাঁকা স্থান দেখা যায় সেটাই হচ্ছে সিলম। এই তো কত সুন্দর শেষ হয়ে গেল। ঠিক আছে? আমরা পারবো না? আশা করি আমরা এগুলা হচ্ছে গিয়ে পারবো। সিলম জিনিসটা বলতে পারি, সিলম হচ্ছে ফাঁকা স্থান। তবে এই ৪টা জিনিস সংজ্ঞার মধ্যে যেন থাকে, যে ত্রিস্তরী, মেসোডার্ম, ফাঁকা স্থান এবং ভিসেরাল পেরিটোনিয়াম। আশা করি এটা বুঝাইতে পারছি আমি। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে কি করা যায় আমরা একটু দেখি। এখন হচ্ছে গিয়ে যে এরপরে দেখো, শুধুমাত্র কি এরকম স্তরেই দেখা যায়? একটা বাস্তব উদাহরণ দেন তো স্যার। এই নিচের চিত্রটা একটু খেয়াল করো, এটাতে। এখানে দেখো তো যে একটা পাকস্থলী দেখা যাচ্ছে। পাকস্থলীর সাইডে যে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, সেটাও কিন্তু একটা সিলম। এবং বাইরেরটাকে আমরা দেহের ত্বকটাকে দেহ প্রাচীর বলছি। ঠিক আছে? এবং পাকস্থলীর সাইডে এক ধরনের ফাঁকা জায়গা থাকে, সেটাকেও কিন্তু আমরা সিলম বলছি। তাই না? একদম বাস্তবসম্মত এক্সাম্পল দেখাই দিলাম। এখন দেখো সিলম কোন কোন প্রাণীগুলার আছে, বা কোন কোন পর্বের প্রাণীগুলোর মধ্যে সিলম দেখা যায়। মনে রাখবা, পরিফেরা একস্তরী প্রাণী, এটা তো আমরা জানি। ঠিক আছে? পরিফেরা হচ্ছে একস্তরী, কোন কোন ক্ষেত্রে দ্বিস্তরী হয়, আর নিডারিয়া দ্বিস্তরী, আর বাকি সবগুলা ত্রিস্তরী। প্লাটিয়ান মেন্টিস একটু ঝামেলা থাকলেও এটাকে ত্রিস্তরী ধরা হয়। ঠিক আছে? সো ভ্রূণস্তর তো বুঝি আমরা, তাই না? আচ্ছা, এখন দেখো, পরিফেরা এবং প্লাটিহেলমিনথেস, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেস, এই প্রথম তিনটাতে কোনো সিলম থাকে না, অর্থাৎ কোনো ফাঁকা স্থান থাকে না, ভিসেরাল পেরিটোনিয়াম থাকে না। ঠিক আছে? সো এখানে কথা হচ্ছে, এই পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথেসে কোনো সিলম নাই, তাই এটাকে বলা হয় সিলমহীন, অর্থাৎ এসিলোমেট নামে ডাকা হয়। এরপরে তুমি দেখো, নেমাটোডা, শুধুমাত্র নেমাটোডাকে অপকৃত সিলম বলা হয়, অর্থাৎ সিউডোসিলোমেট। এর মানে কি? সিলম থাকে, বাট সিলমটা প্রকৃত অবস্থায় থাকে না, মানে পুরাপুরি থাকে না। হ্যাঁ, একদম পুরোপুরি সিলম থাকে না, অপকৃত সিলম বলা হয় এটাকে, অপকৃত অবস্থায় থাকে, এখনো পুরাপুরি সিলমটা তৈরি হয় না ওই জায়গাতে, ওই জন্য নেমাটোডাকে বলা হয় অপকৃত সিলম বা সিউডোসিলোমেট। এরপরে দেখো, এরপরে যতগুলো আছে, মলাস্কা, এনেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং করডাটা, এই সবগুলাতে বলা হয় প্রকৃত সিলম, অর্থাৎ এগুলাতে অ্যাকচুয়াল সিলমটা থাকে। যে ত্রিস্তরী প্রাণীদের দেহে ভিসেরাল পেরিটোনিয়ামে যে ফাঁকা স্থান দেখা যায়, মানে মেসোডার্মের মধ্যে ভিসেরাল পেরিটোনিয়ামে যে ফাঁকা স্থান দেখা যায়, সেটা কিন্তু সিলম বলে। এই সিলম, প্রকৃত সিলমটা থাকে আমাদের এই 4টা জিনিসে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা এবং কোডাটা, এই 4টা পর্বের মধ্যে থাকে, তাই না? আচ্ছা, এটাকে বলা হয় ইউসিলোমেট। ঠিক আছে? ইউসিলোমেট। আশা করি বুঝাইতে পারছি। তাহলে সিলম আমাদের কমপ্লিট, একদম ডিটেলসে যতটুকু পারছি পড়াচ্ছি স্যার। এই স্লাইডটা মানে রেখে চলে গেছিলাম, এটা একটু দেখাই দিই। এটা হচ্ছে ভ্রূণের বিকাশ, কেউ একটা ভ্রূণ তৈরি হচ্ছে, এটা দেখাচ্ছে। দেখো, একটা শুক্রাণু এবং একটা ডিম্বাণু যখন মিলিত হয়, তখন জাইগোট গঠন করে, এবং এই জাইগোটটা হয় এককোষী। পরবর্তীতে এই জাইগোটটা বিভাজিত হয়ে মরুলা তৈরি করে, এবং জাইগোটটা দেখতে অনেকটা গোলাকার। ঠিক আছে? এবং মনে হয় মাঝখান থেকে একটা টান দিয়ে 2 ভাগে ভাগ করা হয়েছে, এরকম লাগে আর কি দেখতে। তো যাই হোক, জাইগোটা বিভাজিত হয়ে মরুলা তৈরি করে। মরুলা কিরকম? এই যে সুন্দর করে দেখো তো একটু,
গোলাকার, ঠিক আছে, বাট ভিতরে অনেকগুলা হ্যাঁ, ফাঁকা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, গুলগুল গুলগুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে মরুলা। এবং এই জায়গাটাকে, এই জিনিসটাকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেকটা গুলগুল গুলগুল জায়গাটা গুলো দেখছো না, এক একটাকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। এখন দেখো, এখন দেখো, এই মরুলা পরবর্তীতে ব্লাস্টুলায় রূপান্তরিত হয়, এবং এই ব্লাস্টুলা হয় বহুকোষী। আগে ছিল এককোষী জাইগোট, পরবর্তীতে হইলো মরুলা, মরুলা পরবর্তীতে হইলো ব্লাস্টুলা, ব্লাস্টুলা হচ্ছে বহুকোষী, তাই না? এবং এই ব্লাস্টুলা পরবর্তীতে গ্যাস্ট্রুলায় রূপান্তরিত হয়। বুঝাইতে পারছি? এবং এখন দেখো, এই জাইগোট থেকে ব্লাস্টুলা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটাকে, এই তিনটা প্রক্রিয়া, জাইগোট থেকে মরুলা হইলো, মরুলা থেকে ব্লাস্টুলা হইলো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ক্লিভেজ। ঠিক আছে? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে, জাইগোট থেকে মরুলা আসে, মরুলা থেকে ব্লাস্টুলা আসে। এই যে জাইগোট থেকে মরুলা তারপরে ব্লাস্টুলা আসলো, এই তিনটা প্রসেসকে একসাথে বলা হচ্ছে ক্লিভেজ। ঠিক আছে? এবং ব্লাস্টুলা থেকে পরবর্তীতে গ্যাস্ট্রুলায় রূপান্তরিত হয়। আবার বলছি, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠন করে, জাইগোট থেকে আসে গিয়ে মরুলা পাওয়া যায়, মরুলা থেকে ব্লাস্টুলা পাওয়া যায়, ব্লাস্টুলা পরবর্তীতে গ্যাস্ট্রুলা তৈরি করে। শেষ। এই তো শেষ। এই তো আমাদের ভ্রূণের বিকাশ শেষ, কমপ্লিট। হলোপ্লাস্টিক এবং মেরোপ্লাস্টিকের ক্ষেত্রে একটু দেখো, হলোপ্লাস্টিক মানে হচ্ছে সম্পূর্ণ থাকবে, মেরোপ্লাস্টিক মানে হচ্ছে অংশ থাকবে আর কি। মানে হলোপ্লাস্টিকে অ্যানিমাল পুল, ভেজিটাল পুল, হ্যাঁ, এরকম আলাদা আলাদা করে পার্ট থাকে না, ঠিক আছে, খুব সুন্দর শেপ থাকে। বাট মেরোপ্লাস্টিকে দুইটা আলাদা পার্ট দেখা যায়, একটাকে বলা হয় অ্যানিমেল পোল, একটাকে বলা হয় ভেজিটাল পোল। ঠিক আছে? কোথায় হলোপ্লাস্টিক সম্পূর্ণ হয়, মেরোপ্লাস্টিককে অংশ বলা হয়। ঠিক আছে? মানে অংশ রূপে পাওয়া যায়। তো যাই হোক, অংশ রূপে থাকে। এখন তুমি হচ্ছে গিয়ে যে প্রতিসাম্যটা আমরা একটু দেখি স্যার। প্রতিসাম্য আসলে জিনিসটা কি বলতো, বলবা? যে প্রাণীদের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে আমরা প্রতিসাম্য বলছি। অর্থাৎ যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায়। অর্থাৎ একটা প্রাণীকে তুমি যদি মাঝখান থেকে কাইটা দাও, ও যদি ডান সাইড এবং বাম সাইড যদি সমান হয়, ডান সাইডে যা যা আছে বাম সাইডে যদি তাইতেই থাকে, তাহলে সেই প্রাণীটাকে প্রতিসাম্য বলা হবে। ঠিক আছে? অর্থাৎ একটা জিনিসকে তুমি কাটো, কাইটা যদি দেখো যে উভয় পাশে সমান সমান জিনিস আছে, তাহলে সেটাকে বলছি আমরা প্রতিসাম্য। অর্থাৎ সমানভাবে স্লাইস করা, কাটা। এখন এই প্রতিসাম্য আবার 5 ধরনের। অরীয় প্রতিসাম্য, যেটা হাইড্রার প্রাণীর মধ্যে দেখা যায়। অর্থাৎ অরীয় প্রতিসাম্য হচ্ছে, তুমি সমানভাবে কাটো না, যেমনে পারো অমনে কাটো, সমান সমান ভাবে অরীয় ভাবে কাটো, সমস্যা নাই। কথা হচ্ছে প্রত্যেকটা স্লাইসে তুমি সেম উপাদানই পাবা। দ্বিঅরীয় মানে হচ্ছে জাস্ট দুইবার কাটতে পারবা। কম্পিউটারে মাউস তো চিনো, ওই যে তোমার হচ্ছে গিয়ে যে সিলোপ্লানা যেটা আছে, যেই প্রাণীটা আছে, ওইটা অনেকটা কম্পিউটারের মাউসের মতো। মাঝখান থেকে তুমি দুইবার কাটতে পারবা, তাহলে সমান অংশ পাবা, এর বেশি কাটলে পাবা না। এরপর হচ্ছে গোলীয়। গোলীয় মানে হচ্ছে গোলাকার স্যার, এক্সাম্পল ভলভক্স। এখন এই যে গোলীয় প্রতিসাম্য, এটা কিরকম স্যার? গোলীয়, তুমি যে কেন্দ্র দিয়ে যেই বরাবর কাটো না কেন, প্রত্যেকটা স্লাইস সমান হবে। আরেকটা হচ্ছে দ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে মাঝখান থেকে কেটে দাও, ডান পাশ এবং বাম পাশ একদম সমান হবে। যেমন একটা মানুষকে তুমি যদি একদম সোজাসুজি কেটে দাও, ওর ডান পাশে দেখবে একটা হাত আছে, বাম পাশেও একটা হাত আছে, ওর ডান পাশে একটা পা আছে, বাম পাশে একটা পা আছে, ডান দিকে একটা চোখ আছে, বাম দিকে একটা চোখ আছে। ক্লিয়ার? একদম মাঝ বরাবর কাটবা। ডান দিকে একটা কিডনি আছে, বাম দিকে একটা কিডনি আছে, তাই না? একদম যদি মাঝ বরাবর কাটো, সমান হয় পাবা। সো এইভাবেই দ্বিপার্শ্বীয় মানে হচ্ছে যে তুমি মাঝখান থেকে কাটলে দুই পাশে কিন্তু সমান বের হবে। যেমন একটা এক্সাম্পল, হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স কার বৈজ্ঞানিক নাম? মানুষের। আরেকটা হচ্ছে অপ্রতিসাম্য। অর্থাৎ যেসব প্রাণীকে তুমি যেভাবেই কাটো না কেন, যেদিক দিয়ে কাটো না কেন, সমান অংশ তুমি পাবা না। যেমন শামুক, তুমি শামুককে যেভাবে কাটো না কেন, তুমি কিন্তু এটাকে প্রতিসাম্য করতে পারবে না, সমান সাইজে ভাগ করতে পারবে না। শামুকের বৈজ্ঞানিক নাম হচ্ছে পিলা গ্লোভোসা। ক্লিয়ার? তাহলে প্রতিসাম্য ভিত্তিতে শ্রেণীবিন্যাস আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার? এরপরে দেখো, এটা তো পড়াইলাম সিলম। তারপরে আমরা হচ্ছে কি যে ভ্রূণ স্তর, এগুলোও পড়াইছি। ঠিক আছে? এটা মানে আবার আসছে দেহের সংগঠন। ও সরি, আমরা উল্টা দিকে যাচ্ছি। এটা তো পড়াইছি। আচ্ছা, প্রতিসাম্যের ভিত্তিতে শ্রেণীবিন্যাস আমাদের শেষ। এখন আমরা মূল পর্বে চলে যাব। স্যার আমি আবারও বলছি, এই ক্লাসটা আমার আসলে টাইম ধরে করাইতে পারি না, অনেক লেন্থ হয়ে যায়, অনেক লম্বা হয়ে যায়, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে? এবং থাম্বনেল কিন্তু আমি ওইভাবে চেঞ্জ করে দিব। ঠিক আছে? টাইটেল চেঞ্জ করে দিব। কথা হয়তো বলতে পারি 20 মিনিট টার্গেট নিতে পারি, হইলো না 30 মিনিট লাগলো, সমস্যা কি? শেষ করে যাই, যেন তুমি বুঝতে পারো। আমি এমন পড়ালাম, তুমি বুঝতেই পারলে না, তাহলে কি হবে বলো? আচ্ছা, তো যাই হোক, আমরা এখন পরিফেরা পর্বের প্রাণীদের একটু বৈশিষ্ট্যটা হালকা পাতলা একটু দেখবো স্যার। খেয়াল করো, পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে, এগুলোর মধ্যে অস্টিয়া, স্পিকিউল, কোয়ানোসাইট, স্পঞ্জোসিল, অকুলাম, হ্যাঁ, অস্কুলাম, অনেক কিছু দেখা যায়। ঠিক আছে? তো যাই হোক,
এত কিছু দেখার কি দরকার আছে? আছে, অবশ্যই আছে, পরীক্ষার হলে তো আসবে, তখন কি করবা? দেখো এদের দেহে এই যে পরিফেরা পর্ব, প্রথম পর্ব এক্সাম্পল ছিল স্পঞ্জ। স্পঞ্জের দেহে অস্টিয়া দেখা যায়, অস্টিয়া। স্পঞ্জের দেহে অস্কুলাম থাকে সামনের দিকে, এবং স্পঞ্জ সেল পাওয়া যায়। পিনাকোডার্ম বলা হয়, এই যে বাইরের লেয়ারটাকে পিনাকোডার্ম বলা হয়, ভেতরের লেয়ারটাকে আমরা বলছি কনোডার্ম। এবং এই যে ছোট 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 অস্টিয়ার কাছে যেগুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে কোয়ানোসাইট, শুক্রাণুর মতো দেখতে লাগতেছে, তাই না? আচ্ছা, এদের দেহে তুমি যদি অস্টিয়া থেকে উপরের দিকে উঠতে যাও, এই পুরো প্রসেসটা অস্টিয়া, স্পঞ্জোসিল এবং অস্কুলাম, এগুলো মূলত নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম। এই যে পরিফেরা পর্বের প্রাণী, এই পরিফেরা পর্বের প্রাণীগুলোর দেহে কাটা পাওয়া যায়, এটাকে বলা হয় স্পিকিউল। এবং এরা অনেক সময় এদের দেহে তুমি দেখতে পাবে যে স্পঞ্জিন দেখতে পাবা, মানে এটা জালিকা গঠন করবে, ঠিক আছে? বিভিন্ন জালিকার মতো বিভিন্ন কিছু দেখতে পারবা, জাল 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 জালিকার মতো মনে হবে, তাই না? এই হচ্ছে সুন্দর করে আমি কয়েকটা মূল মূল হচ্ছে গিয়ে যে বৈশিষ্ট্য বলে দিলাম, আর বাদ বাকি বৈশিষ্ট্য আমি এখানে পড়িয়েছি, ঠিক আছে? এই যে পড়িয়েছি, বলবা যে পরিফেরা পর্বের প্রাণীগুলো একস্তরী হয় এবং সিলোমহীন হয়, দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, ঠিক আছে? এবং আচ্ছা, মনে রাখবা পরিফেরা পর্বের প্রাণীরা অনেক সময় বলছি দ্বিস্তরী হয়, এটা খুবই রেয়ার। এটার আসল ভিত্তি আমি একটা জায়গায় একটু পড়েছিলাম, ওই জন্য জানি। তবে এটা 100% সঠিক কিনা আমি জানি না, তবে 100% সঠিক এটা আমি যেটা জানি যে একস্তরী প্রাণী হয় পরিফেরা পর্বের প্রাণীগুলো, হ্যাঁ। এবং এদের স্তরহীনও থাকে অনেক সময়। দ্বিস্তরী নিয়ে একটু মতভেদ আছে হয়তো, বিভিন্ন জার্নালে এটা পেয়েছি, হোয়াটএভার, আমি জানি না শিওর, ঠিক আছে? তো এটা শিওর তুমি তোমার খাতায় যেটা লিখবা পরিফেরা পর্বে দ্বিস্তরী লেখার দরকার নেই, তুমি জাস্ট একস্তরী এবং স্তরহীন লিখতে পারো, ক্লিয়ার? আচ্ছা, এবং পরিফেরা পরিফেরা পর্বের প্রাণীগুলা কুষ্টিস্য মাত্রার প্রাণী হয়, ঠিক আছে? সরি, কুশীয় মাত্রার প্রাণী হয়, টিস্যু না, টিস্যু না, কুশীয় মাত্রার প্রাণী। এই যে বিভিন্ন বৈশিষ্ট্য রেখে দিলে তো না, আর কিছু লাগে? তাহলে আমাদের পরিফেরা পর্ব শেষ। এরপর আসো আমাদের নেক্সট পর্ব, সেটা কি? সেটা হচ্ছে আমাদের নিডারিয়া। নিডারিয়া পর্বটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পর্বে সমান ইম্পর্টেন্ট, নিডারিয়া পর্বটা আরো ইজি। কেন? আমরা সেকেন্ড পেপার মানে সেকেন্ড চ্যাপ্টারে প্রাণী পরিচিতি যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে, ওটাতে আমরা হাইড্রা সম্পর্কে পড়েছিলাম। হাইড্রা প্রাণীটা সম্পর্কে খুব ভালো করেই কিন্তু আমরা পড়েছি, তাই না? আচ্ছা, দেখো দেখো হাইড্রা, একটা পূর্ণাঙ্গ হাইড্রা হতে হলে কি করতে হয় দেখো তো। আচ্ছা, একটা হাইড্রার ছবি দেখলে তো তুমি এর বৈশিষ্ট্য খুঁজে পাবা। হাইড্রার বাইরের দেহের ত্বকের যে লেয়ারটা রয়েছে এটা হচ্ছে এপিডার্মিস বলা হয়, ঠিক আছে? ডার্ম মানে হচ্ছে লেয়ার বোঝায় সাধারণত, স্তর। আর ডার্মেস মানে ত্বক বোঝায়। আমি অনেক সময় ডার্ম মানে ত্বক বলে ফেলি, ঠিক আছে? তো যাই হোক, সিমিলার টাইপ তো ঝামেলা হয়ে যায়। গ্লিস্টোডার্মিস হচ্ছে ভেতরের ত্বক, একদম ভেতরেরটা। মাঝখানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, কারণ কি হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী, তাই না? আচ্ছা, এদের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পারতাছো, ফাঁকা একটা জায়গা, এটাকে বলা হচ্ছে সিলেন্টেরন অথবা গেস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। হাইড্রার দেহে শিকার ধরার জন্য নিউরোসাইট থাকে এবং নেমাটোসিস্ট থাকে, বুঝতে পারছি? আচ্ছা, এবং হাইড্রার ভ্রূণ খেয়াল করলে একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, মাঝখানে মেসোডার্মের পরিবর্তে মেসোগ্লিয়া থাকে, ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এই সকল বৈশিষ্ট্যগুলো রেখে দাও, নিডারিয়া শেষ। এরপরে দেখো প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস পর্বের যে প্রাণী, আমি কি বলেছিলাম স্যার? ফিতাকৃমি। ফিতাকৃমি দেখতে ফিতার মতো না, এই যে ফিতার মতো না এটা? আচ্ছা, এই ফিতাকৃমি পর্বের প্রাণীদের মুখের উপরে একটু থাকে, ওই যে ফ্লাজেলার মতো দেখতে লাগে বা সুতার মতো দেখতে লাগে, কিরকম একটা ছোট 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 ছোট, এগুলোকে বলা হচ্ছে হুক, ঠিক আছে? এবং এরা চুষে চুষে খাবার খায়, ওই জন্য এগুলোকে চুষক বলা হয়। আর এদের দেহে অনেকগুলা খণ্ড থাকে, পাট 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 মনে হয়, প্রত্যেকটা খণ্ডকে প্রগ্লটিড বলা হয়, প্রগ্লটিড, ঠিক আছে? তো যাই হোক, এটা একটু দেখো। আর আরেকটা কথা হচ্ছে যে প্রগ্লটিড একটু ঝামেলা লাগতেছে, একটু দেখো খেয়াল করে। এদের যে প্রত্যেকটা খণ্ড, দেহের খণ্ডগুলো, দেহের মধ্যে কি দেখা যায় স্যার? খণ্ডের মধ্যে, প্রত্যেকটা খণ্ডের মধ্যে শিখাকোষ থাকে, যাকে বলা হয় ফ্লোম সেল। এই শিখাকোষগুলা ওইটা রেচন কাজে সহায়তা করে। কি করে? এই যে প্লাটিহেলমিনথেস বা ফিতাকৃমি, এটা রেচন কাজে সহায়তা করে। নেক্সট, নেমাটোডা। নেমাটোডা কি? আমি আবারও বলছি, নেমাটোডা হচ্ছে গোল কৃমি, এই যে অনেকটা পাইপের মতো লাগবে, ঠিক আছে? সো নেমাটোডা কি স্যার? গোল কৃমি। এখন কথা হচ্ছে স্যার,
নেমাটোডার মধ্যে দুই ধরনের জাত পাওয়া যায়। জাত বলতে বলছে একটা ছেলে একটা মেয়ে এরকম লাগবে। এটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে যে একটা পুং একটা স্ত্রী, একটা পুরুষ পুরুষ কৃমি পাওয়া যায়, একটা স্ত্রী কৃমির একটা উদাহরণ দিতে পারো সুন্দর করে, ঠিক আছে? পুরুষ কৃমিরটা দেখো অনেক লম্বা এরকম, তুমি দেখলেই চিনতে পারবা কোনটা পুরুষ কোনটা একটা ছেলে। ওই যে সহজ ভাষায় যদি বলি, একটা দেহ অনেকটা লম্বা, স্ত্রী দেহ অনেকটা বাঁকানো লম্বা থাকে, আর পুরুষের দেহ জাস্ট একটু ছোট, স্ত্রীর তুলনায় ছোট মনে হচ্ছে, তাই না? উভয়ের দেহে কিন্তু পরিপাক নালী আছে ভেতরে, এবং দেখতে তো নিজেই একটা নলের মতো, তাই না? আর পরিপাক নালী থাকায় এর ভেতরে আবার মনে হচ্ছে স্যার নলের ভেতরে নল, ওই জন্য লিখে দেওয়া আছে যে এই যে হচ্ছে গিয়ে যে আমাদের গোলকৃমি, এই গোলকৃমির ভেতরে পরিপাক নালী থাকে, ও নিজেও তো একটা গুল, ওই যে নিজের নলের মতো দেখতে লাগে, ওর ভেতরে একটা পরিপাক নালী থাকায় মনে হয় যে নলের ভেতরে নল আছে। ক্লিয়ার? এদের দেহ ইলাস্টিন অর্থাৎ রাবারের মতো, টানলেও ছিঁড়তে চায় না, এবং অনেক মানে রাবার কিরকম দেখো না, একটু ইলাস্টিন টাইপের, রাবারকে টান দিয়ে দেখো আবার ফেরত চলে যায়, এরকম আর কি ইলাস্টিন। এবং এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত, তেলাপোকার গায়ে কিন্তু কিউটিকল নামক আবরণ পর্দা থাকে, ঠিক আছে? এবং এদের যৌন দৃঢ়তা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, অনেক সময় শোনা যাচ্ছে যে একই দেহে পুরুষ এবং স্ত্রী থাকতে পারে। এরপরে যেটা মলাস্কা, মলাস্কা পর্বের প্রাণী হচ্ছে শামুক। মনে রাখবা, শামুকের দেহে শামুকের দেহে শামুকের যে খোলস রয়েছে, এই খোলসের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয় এই খোলসটা, CaCO3। এরপরে দেখো, এই যে শামুকের যে দেহের আবরণ, এটাকে বলা হয় মেন্টল, যেটা কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে? এবং এর জিহ্বাকে বলা হয় রেতি জিহ্বা বা রেডুলা। শামুকের দেহে একটা সুন্দর পরিপাক নালী আছে, যেটা ইউ আকৃতির। সাধারণত শামুকটা হয় বর্ণহীন, একে বলা হয় হিমোসায়ানিন। এবং শামুকদের দেহে মুক্ত সংবহন তন্ত্র বিদ্যমান, মানে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্র এবং বদ্ধ রক্ত সংবহন তন্ত্রের মধ্যে মেজর পার্থক্যটা কি স্যার? যদি রক্ত নালীর ভেতর দিয়ে রক্ত যায়, তখন আমরা এটা বলি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কিন্তু যখন রক্ত নালীর ভেতর দিয়ে রক্ত যায় না, বিভিন্ন গহ্বর বা এইরকম জিনিসগুলা দিয়ে বা মাংস পেশি বিভিন্ন কিছু দিয়ে রক্ত যখন যাবে, সহজ কথায় রক্তনালীর ভেতর দিয়ে যদি রক্ত না যায়, বলা হয় সেটাকে মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আর যদি রক্তনালীর ভেতর দিয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। মুক্ত সংবহন তন্ত্রে রক্তনালী নাই, হিমোসিল গহ্বরে আছে, ঠিক আছে? আচ্ছা, মানে হিমোসিল গহ্বর আছে আর কি, রক্তনালী নাই, হিমোসিল গহ্বর আছে। এই হিমোসিল গহ্বরে রক্ত সংবহন করে, ঠিক আছে? ওই জন্য এটাকে মুক্ত সংবহন তন্ত্র বলা হয়। সহজ কথায়, যদি রক্তনালীর ভেতর দিয়ে রক্ত যায়, তাহলে এটাকে আমরা বলি বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। রক্তনালীর ভেতর দিয়ে যদি রক্ত না যায়, তাহলে সেটাকে আমরা বলি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আশা করি পুরাটা বুঝাইতে পারছি। শেষ, শামুক তো শেষ। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, এরপরে যে এটা কোনটা হতে পারে বলতো? আমরা বললাম পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, মোলাস্কা, তাহলে এটা হবে এনেলিডা, তাই না? নাকি নিডারিয়া বলতো? এনেলিডা নাকি নিডারিয়া, কোনটা? আচ্ছা, মাঝখানে নেমাটোডা পড়ছিলাম, মোলাস্কা পড়ছিলাম, এখন আসছি এনেলিডা। 6 নাম্বার পড়বো এনেলিডা। এটার উদাহরণ ছিল কেঁচো, যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি জুক। এখন এই কেঁচো দেহে অসংখ্য খণ্ড থাকে, তাই না? এবং এগুলো হয় অসমখণ্ডকায়ন, অর্থাৎ অসমখণ্ডকায়ন নাকি সমখণ্ডকায়ন বলা যাবে? সাধারণত সমখণ্ডকায়ন হয়, সাধারণত সমখণ্ডকায়ন হয়। আচ্ছা, এর দেহে অনেকগুলা পার্ট থাকে, অনেকগুলা পার্ট, ঠিক আছে? অনেকগুলা খণ্ড 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 থাকে। এই যে খণ্ডগুলোর ভেতরে অনেক কিছু দেখা যায়। নেফ্রিডিয়া থাকে, এই নেফ্রিডিয়া রেচনে কাজ করে, এবং এই নেফ্রিডিয়াকে সিগমেন্টাল অঙ্গ বলা হয়, ঠিক আছে? এদের দুই ধরনের পায়ের মতো দেখা যায়। এই যে গুলগুল গুলগুল ছোট 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 যে পা গুলা থাকে পায়ের মতো, সেগুলোকে আমরা বলি প্যারাপোডিয়া। আর এই যে লম্বা, টান দিলে দাগ দিলে যেরকম লাগে লম্বা লম্বা, তেলাপোকার পায়ের মতো লাগে, অনেকটা সিমিলার, এগুলোকে বলে সিটাই, ঠিক আছে? আশা করি বোঝাইতে পারছেন। এটা পর্বের যেগুলা খুবই সহজ, একদম অল্প, আর কিছু জিনিস দিয়ে দিবা, প্রথমে যেগুলো দেখাইছি শেষ হয়ে যাবে, এটা শেষ। এরপরে দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। যত ধরনের কীট পতঙ্গ আছে, ইনসেক্টিস আছে, ঠিক আছে, প্রায় সবগুলোই আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। এবং আর্থ্রোপোডা এই পর্বটাকে অনেক বৃহত্তর পর্ব বলা হয়।
ঠিক আছে, অন্যান্য পর্বের তুলনায় আর কি। তো যাই হোক, আমরা একটু দেখি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মাথায় এক জোড়া অ্যান্টেনা থাকে। সাধারণত এক জোড়া অ্যান্টেনা থাকে, অর্থাৎ দুইটা অ্যান্টেনা থাকে। এদের দেহে অসংখ্য পুঞ্জাক্ষী থাকে, মানে অনেকগুলো ছোট 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 চোখ থাকে। আমরা সেকেন্ড চ্যাপ্টারে আর্থ্রোপোডা পর্বের যে ঘাসফড়িং এবং আমাদের নিডারিয়া পর্বের যে হাইড্রা, এটা সম্পর্কে ডিটেলসে পড়েছি, তাই না? তারপরে আমি যতটুকু দরকার ততটুকু দেখাই দিচ্ছি। এদের দেহে এক জোড়া অথবা দুইটা অ্যান্টেনা থাকে, অনেকগুলো ছোট ছোট চোখ থাকে যেগুলোকে আমরা বলি পুঞ্জাক্ষী। ক্লিয়ার? আচ্ছা, এদের দেহে এক ধরনের নালিকা থাকে যেগুলোকে বলা হয় মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলো রেচন কাজে সহায়তা করে এবং এদের দেহ হয় অসম খণ্ডকায়ন। সমখণ্ডকায়ন মানে হচ্ছে, খণ্ডকায়ন মানে হচ্ছে দেহটাকে পার্ট পার্ট করে ভাগ করা। এটাকে আবার প্রতিসাম্যর সাথে মিলাইও না। একটা দেহ অনেকগুলো পার্টে পার্টে ভাগ করা থাকলে এটাকে বলি খণ্ডকায়ন। আর যদি প্রত্যেকটা পার্ট সমান হয় তাহলে এটাকে আমরা বলি সমখণ্ডকায়ন। আর প্রত্যেকটা পার্ট যদি সমান না হয়, একটা ছোট একটা বড় যদি হয়, যেটা ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখা যায়, তখন আমরা এটাকে বলি অসমখণ্ডকায়ন। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন দেখো, এর যে মস্তক বা মাথার অংশটা, এটা মোট 6টা পার্ট দিয়ে গঠিত। আর 3টা পার্ট দিয়ে হচ্ছে কি তার বুকের অংশ বা বক্ষ অঞ্চল গঠিত, এবং 11টা পার্ট মিলে তার উদর বা পিঠের অংশ গঠিত। 6 3 11। প্রথমটা হচ্ছে 6, মনে রাখবো, জাস্ট 6। 6 এর ভাগ করলে 6, 6কে ভাগ করলে হয় 3, আর এই 6কে দ্বিগুণ করলে হয় 12, 12 চেয়ে 1 কম 11। এভাবে মনে রাখতে পারি। মস্তকের অংশে 6টা পার্ট থাকে, মানে মাথার অংশে 6টা পার্ট, বুকের অংশ বা বক্ষ অংশে বা বক্ষ অঞ্চলে 3টা পার্ট থাকে, মানে 3টা খণ্ডক থাকে আর কি, এবং উদর বা পিঠের অংশে 11টা খণ্ডক থাকে। ঠিক আছে, খণ্ড থাকে আর কি। এই খণ্ডকে ইংরেজিতে বলা হয় স্ক্লেরিট। আর অঞ্চল, খণ্ড বলতে ওই যে এখন দেখো উদর অঞ্চল বলছি, বক্ষ অঞ্চল, মস্তক অঞ্চল, এগুলোকে বলা হয় টেগমা, এগুলোকে অঞ্চল। বাট এই যে প্রত্যেকটা খণ্ড 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 পার্ট 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 গুলোকে কি বলা হচ্ছে? খণ্ড বলা হচ্ছে। এগুলো যদি খেয়াল রাখে, প্রত্যেকটা অঞ্চল বলবা না, কখনোই বলবা না যে ঘাসফড়িং এর টোটাল অঞ্চল হচ্ছে গিয়ে 20টা। টোটাল অঞ্চল তো 3টা, মস্তক, বক্ষ, উদর, মাথা, বুক এবং পিঠ। বাট ঘাসফড়িং এর প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা, পার্ট গুলা হচ্ছে গিয়ে টোটাল 20টা। 11 6 3 যোগ করো 20 পাবা। ঠিক আছে, সো তাদের খণ্ড হচ্ছে টোটাল 20টা, অঞ্চল হচ্ছে 3টা। মস্তকের দিকে 6টা থাকে, বক্ষর দিকে 3টা থাকে, উদরের দিকে 11টা থাকে, এবং অসম খণ্ডকায়ন হয়, অর্থাৎ সমান খণ্ড হয় না। এদের দেহে একটা খুব সুন্দর একটা সাইকেল দেখা যায়। সাইকেল বলা যাবে না, খুব সুন্দর রূপান্তর পাওয়া যায়। কি? যে ডিম, ডিম থেকে হয়ে লার্ভা, একটা সুন্দর কিউট লার্ভা দেখা যায়। লার্ভা থেকে হয়ে আবার একটু ডিমের মতো পিউপা হয়, এবং পিউপা থেকে পরবর্তীতে রূপান্তরিত হয় ইমাগোতে পরিণত হয়। অর্থাৎ 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 ডিম থেকে লার্ভা হইলো, লার্ভা থেকে পিউপা হইলো, পিউপা থেকে একটা সুন্দর প্রজাপতি হয়ে গেল, এটাকে আমরা বলছি ইমাগো। তো খুব সুন্দর 4টা ধাপে রূপান্তর দেখা যায়: ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। আবার বলছি, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। ডিম, লার্ভা, পিউপা, ইমাগো। সাধারণত 4টা রূপান্তর দেখা যায়, প্রাণীভেদে একটু আলাদা হইতে পারে। সো এইগুলা অনেকগুলা তথ্য পড়াই ফেলাম প্লাটি হেলমেন্থিসের। সরি সরি সরি, আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। ঠিক আছে, আচ্ছা, বলতো এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এটা কোন পর্বের অন্তর্ভুক্ত? তারা মাছ বা স্টারফিশ? আমরা কি বলতে পারবো? আর্থ্রোপোডা পড়বে কি, পরে কি আছে? একাইনোডার্মাটা, তাই না? এখন এই একাইনোডার্মাটার একটা সুন্দর উদাহরণ হচ্ছে তারা মাছ বা স্টারফিশ। এদের একদম মাঝখানে জায়গায়, একদম মাঝখানে জায়গাটাকে বলা হয় বিমৌখিক বা এবরাল তল। এই মাঝখানে জায়গাতে নিচের দিকে, সরি উপরের দিকে, এই মাঝখানে জায়গাতে হচ্ছে গিয়ে যে পায়ু থাকে, পানি ছিদ্র থাকে। ঠিক আছে, এই দুইটা জিনিস থাকে, পায়ু এবং পানি ছিদ্র। এদের দেহে পানি সংবহন তন্ত্র বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা, রক্ত সংবহন তন্ত্র না, কিন্তু পানি সংবহন তন্ত্র, এটার জন্য আমাদের মনে থাকে। এদের মুখ, ঠিক আছে, এগুলো হচ্ছে নিচের দিকে থাকে, মুখগুলা নিচের দিকে থাকে, অর্থাৎ মৌখিক তল বা ওরাল থাকে। মৌখিক তল বা ওরাল অংশে মুখ থাকে, একটা খাদ থাকে যেটাকে বলা এম্বুলেক্রাল খাদ বলা হয়, এবং টিউব ফিড বা নালিকা পথ থাকে। ঠিক আছে, এবং আমরা খেয়াল করব
যে এদের হচ্ছে গিয়ে যে এক ধরনের তন্ত্র থাকে এদের দেহে, পুরো দেহে ছড়িয়ে থাকে, যেটাকে বলা হয় হিমাল বা পরিহিমাল তন্ত্র, যা প্রায় রক্ত সংবহন তন্ত্রের মতোই কাজ করে। অর্থাৎ এদের নিজস্ব একটা তন্ত্র থাকে যেটাকে আমরা বলছি হিমাল বা পরিহিমাল তন্ত্র, যা অনেকটা মানুষের যেরকম রক্ত সংবন্ধ আছে না, ওই রক্ত সংবন্ধ তন্ত্রের মতো কাজ করে। আশা করি বুঝাইতে পারছি যে তারা মাছে কি কি জিনিসপত্র আছে এবং এই একাইনোডার্মাটা পর্বের ভেতরে কি আছে। ঠিক আছে, আশা করি। এরপরে দেখো, এরপরে এরপরে হচ্ছে কি কর্ডাটা তোমার নিজের পর্ব, অর্থাৎ মানুষের পর্ব। কর্ডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের পর্ব, কর্ডাটা হচ্ছে মানুষের পর্ব। ঠিক আছে, এখন এই কর্ডাটা পর্ব বা ফাইলাম, এটার অনেকগুলো সাব ফাইলাম আছে, অর্থাৎ উপপর্ব আছে। এই কর্ডাটা পর্বের মূলত তিনটা উপপর্ব আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, দুই নম্বর হচ্ছে সেফালোকর্ডাটা, তিন নম্বর হচ্ছে ভার্টেব্রাটা। ইউরোকর্ডাটা মানে কি স্যার? একটা দণ্ডের মতো একটা জিনিস, ওটাকে বলা হচ্ছে নটোকর্ড। জাস্ট এতটুকু মনে রাখো। ইউরোকর্ডাটায় নটক, যখন ভ্রূণ অবস্থায় একটা প্রাণী থাকে তখন নটোকর্ড থাকে, যখন ওই প্রাণীটা পূর্ণাঙ্গ হয়ে যায় বা বড় হয়ে যায় তখন আর নটোকর্ডটা থাকে না। এটা হচ্ছে ইউরোকর্ডাটা। অর্থাৎ যে সকল প্রাণী ক্ষেত্রে ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড পাওয়া যায় না বা নটোকর্ড বিলুপ্ত হয়ে যায় বা নটোকর্ড হচ্ছে গিয়ে যে পাওয়া যায় না সহজ ভাষায়, সেটাই হচ্ছে ইউরোকর্ডাটা। সেফালোকর্ডাটা কি? ভ্রূণ অবস্থায় যে সকল প্রাণী দিয়ে নটোকর্ড পাওয়া যায়, আবার পূর্ণাঙ্গ অবস্থায়ও পাওয়া যায়, অর্থাৎ উভয় অবস্থাতেই নটোকর্ড পাওয়া যায়, সে সকল প্রাণীকে আমরা বলি সেফালোকর্ডেরা। এবং ভার্টেব্রাটা, ভার্টেব্রাটা হচ্ছে মানুষ। কর্ডেরা পর্বের উপপর্ব যেটা আছে ভার্টেব্রাটা, এই ভার্টেব্রাটা অন্তর্গত হচ্ছে মানুষ। ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় ওই নটোকর্ডটা মেরুদণ্ডে রূপান্তরিত হলে তখন আমরা এটাকে বলছি ভার্টেব্রাটা। ইউরোকর্ডাটায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় থাকে না। সেফালোকর্ডাটায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড থাকে। ভার্টেব্রাটায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ড এটা রূপান্তরিত হয়। আশা করি বুঝাইতে পারছি। সামনে আমরা এসিডিয়া, থিরিয়াসিয়া, হ্যাঁ, এবং লরভিসিয়া এই জিনিসগুলো সম্পর্কে পড়বো, সমস্যা নেই যদি সময় হয়। এখন দেখো ভার্টেব্রাটা, ভার্টেব্রাটাকে আবার দুইটা পর্বে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় সাইক্লোস্টোমাটা বা এগনাথা। সাইক্লো মানে হচ্ছে গুল, আর টোমাটা মানে হচ্ছে মুখ, মানে গুল মুখ। এগনাথা মানে হচ্ছে নন, এগ মানে হচ্ছে না, এ মানে না, আর নাথা মানে হচ্ছে চোয়াল, অর্থাৎ চোয়াল নাই বা চোয়াল নয় এরকম আর কি। আরেকটা হচ্ছে স্নেথোস টোমাটা। এই স্নেথোস মানে হচ্ছে গিয়ে চোয়াল, আর টোমাটা মানে হচ্ছে মুখ। আচ্ছা, এই নেথোস টোমাটাকে আর অনেকগুলো সুপার ক্লাস আছে, এটাকে সুপার ক্লাস। এবং দেখো কথা দেখো, সাইক্লোস্টোমাটা বা একনাথাকে আরো দুইটা পর্বে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে মেগজিনি, একটাকে হচ্ছে পেট্রোমাইজন্টিডা। আর এই যে নেথোস্টোমাটা, এটাকে আরো 7টা ক্লাসে ভাগ করা হয়েছে, 7টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। সেই 7টা শ্রেণী আমরা সামনে দেখবো। সেই স্লাইডটা একটু ঝামেলা মনে হইতে পারে, আমি আবার একটু সুন্দর করে পড়াই দিই। কর্ডাটা পর্ব, কর্ডাটা পর্বকে 3টা পর্বে ভাগ করা হয়েছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা। ইউরোকর্ডাটায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকলেও পরিণত অবস্থায় নটোকর্ড থাকে না। সেফালোকর্ডাটায় ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ অবস্থাতেও নটোকর্ড থাকে, দুই অবস্থাতেই নটোকর্ড থাকে। আর ইউরোকর্ডার, সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টেব্রাটা, ভার্টেব্রাটা হচ্ছে মানুষের, এটা হচ্ছে ভ্রূণ অবস্থায় নটোকর্ড থাকে, বাট পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়ে যায়। ইউরোকর্ডার, সেফালোকর্ডারের ভাগ দেখার দরকার নেই, ভার্টেব্রাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা বা একনাথা, আরেকটা হচ্ছে স্নেতোস্টোমাটা। মনে রাখবা, সাইক্লোস্টোমাটা বা একনাথাকে আরো দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হচ্ছে মাইকজিনি, একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা। এই স্টেথোস্টোমাটাকে আরো 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। সেই 7টা ক্লাস আমরা সামনে দেখবো। এরপরে দেখো কিছু জিনিস দেখো, হ্যাঁ, এটা কি বলা হচ্ছে এখানে, ইউরোকর্ডাটার এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউরোকর্ডাটার। দেখো ইউরোকর্ডাটায় মনে রাখবা যে এদের মধ্যে খেয়াল করো, ইউরোকর্ডাটার মধ্যে হচ্ছে গিয়ে কি থাকা যায় বলতো? আমরা জানি ইউরোকর্ডাটায় ভ্রূণ অবস্থায় নোটোকর থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর থাকে না। এই যে দেখো লার্ভা, টেডপোল এবং লেজে নোটোকর আছে। বাট যখন এটা পূর্ণাঙ্গ হয়ে গেছে, নিচের চিত্র দেখো, তখন নোটোকর আছে, নোটোকর নাই। সাইফন আছে, সাইফনকে বলা হয় সাগর ফোয়ারা। ঠিক আছে, টিউনিক আছে বা টেস্ট আছে, নোটোকর আছে, নোটোকর নাই। আচ্ছা, এরপরে দেখো, এটা হচ্ছে সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা কি বলেছিলাম? ভ্রূণ অবস্থায় নোটোকর থাকে, পূর্ণাঙ্গ অবস্থায় নোটোকর থাকে।
এটা একটু খেয়াল করে তো। মায়াটম আছে এবং নটোকট আছে, ঠিক আছে, এবং এটা পূর্ণাঙ্গ অবস্থায় নটোকট থাকবে। এমফিওক্সাই, এমফিওক্সাস নাকি না যাও জানি না। এমপি মানে হচ্ছে উভয়, আর অক্সাস, অক্সাস আই থিঙ্ক ধারালো। ল্যান্সিওলাইট, এগুলো যে বিভিন্ন এক্সাম্পল বললাম একার, এবং ব্রাঞ্চিওস্টোমা ফুলকামুখ, অনেকগুলো এক্সাম্পল আছে, হোয়াট এভার, এগুলো দেখার দরকার, পড়লে পড়তে পারো ভালো, ঠিক আছে, পড়াটা উচিত। সাইডে এমন কোনো কিছু রাখা হয় না যেটা আনইম্পর্টেন্ট। তাহলে এগুলো বললাম, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টেব্রাটা তো আমরা এখন পড়বই। দেখো, ভার্টেব্রাটা দুইটা ক্লাসে ভাগ, মানে দুইটা, আরো দুইটা ক্লাসে ভাগ করা হয়েছিল, সাইক্লোস্টোমাটা বা আরেকটা আছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিক্সিন, একটা হচ্ছে পেট্রোমাইজনটিটা। নেথোস্টোমাটাকে যে 7 ভাগে ভাগ করা হয়েছে সেটা পরে পড়বো। আগে দেখো, সাইক্লোস্টোমাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিক্সিনি, একটা হচ্ছে পেট্রোমাইজনটিটা। পেট্রো মানে হচ্ছে পাথর, আর মাইজনটিটা মানে হচ্ছে চুষণ। এই সকল মাছগুলা পাথর চুষে চুষে খায়, খাবার খায়, ওই জন্য এটাকে বলা হয় পেট্রোমাইজনটিটা। আচ্ছা, এখন দেখো, মিক্সিনি যেই মাছগুলো আছে বা যে মিক্সিনি যে প্রাণীগুলো আছে, সেগুলোর মধ্যে কি হয় স্যার? সেগুলোর মধ্যে হচ্ছে পৃষ্ঠীয় পাখনা নাই, 5 থেকে 12 জোড়া, মানে এদের পৃষ্ঠীয় পাখনা থাকে না। বাট পেট্রোমাইজনটিটার মধ্যে পৃষ্ঠীয় পাখনা আছে, অর্থাৎ পিঠের দিকে পাখনা আছে। মিক্সিনির মধ্যে 5 থেকে 12 জোড়া ফুলকারন্ধ্র থাকে, পেট্রোমাইজনটিটায় মাত্র 7 জোড়া থাকে। মিক্সিনির মধ্যে নাক মুখ সংযুক্ত নাই, অর্থাৎ নাক মুখ একে অপরের সাথে আলাদা। আর পেট্রোমাইজনটিটায় নাক মুখ আলাদা, ঠিক আছে। সরি 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 ভুল হয়েছে। মিক্সিনিতে নাক মুখ সংযুক্ত থাকে, অর্থাৎ একসাথে থাকে। পেট্রোমাইজনটিটায় নাক মুখ হচ্ছে গিয়ে যে আলাদা থাকে। আচ্ছা, এখন দেখো, মিক্সিনি একটা এক্সাম্পল বলতো, হ্যাগফিশ বা সিলমা, সিলমে ইল, ঠিক আছে। এরপরে দেখো, পেট্রোমাইজনটির এক্সাম্পল হচ্ছে সুন্দর করে ল্যাম্প্রে, বইয়ে প্রচুর আছে। আচ্ছা, এবং পেট্রোমাইজনটির এমোসেট আছে, এমোসেল আছে, এমোসেল না এমোসেট, আই থিঙ্ক এমোসেট, এটা হচ্ছে মিক্সিনিতে নাই। তো এগুলো নিজে থেকে লিখে দিবা স্যার। তাহলে সাইক্লোস্টোমাটার যে দুইটা ক্লাস, মিক্সিনি এবং পেট্রোমাইজনটিটা, এগুলো আশা করি আমরা পারবো। মিক্সিনি পৃষ্ঠ পাখনা নাই, 5 থেকে 12 জোড়া ফুলকারন্ধ্র আছে, নাক মুখ সংযুক্ত আছে, এবং এক্সাম্পল হেগফিশ বা স্লিমি সেল আর কি, বা সিম ইল। পেট্রোমাইজনটিরা পৃষ্ঠীয় পাখনা আছে, 5 থেকে 12, সরি 7 জোড়া ফুলকারন্ধ্র আছে, নাক মুখ আলাদা থাকে, এক্সাম্পল ল্যাম্প্রে। এখন আসলে নেতস্টোমাটার আমরা হচ্ছে গিয়ে যে সুন্দর করে ডিটেলস পড়বো। নেতস্টোমাটাকে 7টা ক্লাসে ভাগ করা হয়েছে, এই যে দেখো সবগুলো শেষ আমাদের, ডিটেলসে পড়ছি। ইউরোকর্ডারা, সেফালোকর্ডারা দেখলাম, সাইক্লোস্টোমাটা এখন দেখেছি, এখন আমরা পড়বো নেতস্টোমাটা। নেতস্টোমাটাটা দেখো 7টা ক্লাসে ভাগ করা হয়েছিল না, নেতস্টোমাটাকে এই যে দেখো 7টা ক্লাসে ভাগ করা হয়েছে। ওকে, সো নেতস্টোমাটাটা আমরা এখন একটু পড়বো। নেতস্টোমাটার প্রথম 3টা ক্লাস যেটা ছিল, ক্লাসগুলোর নাম বলি একটু: কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপিরিজি, সার্কোপিরিজি, এমপিভিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামালিয়া, এই 7টা ক্লাস, ঠিক আছে। এখন দেখো, কন্ড্রিকথিস মানে, বা কন্ড্রিকথিস, কন্ড্রিক মানে হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে। এখন এই যে 3 ধরনের মাছ, ঠিক আছে, আর এগুলো হচ্ছে আরো বিভিন্ন কিছু দেওয়া আছে, এগুলো আমরা একটু পড়বো। তো দেখো, আমরা এখন পড়ি, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখো, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস ব্যাপারটা কি স্যার এখানে বলো তো? কন্ড্রিকথিস, কন্ড্রিক মানে বোঝায় তরুণাস্থি, আর থিস বলতে বোঝানো হচ্ছে এখানে মাছ, মানে তরুণাস্থিময় মাছ। যেমন একটা এক্সাম্পল হচ্ছে হাঙর, ঠিক আছে। হাঙর হচ্ছে একটা তরুণাস্থিময় মাছ, তাই না? আচ্ছা, এখন দেখো, কোন ধরনের অস্থি আছে এদের মধ্যে? তরুণাস্থি আছে। এদের পাখনাগুলোর মধ্যেও কিন্তু তরুণাস্থি পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, 3টা একসাথে আমরা পড়ি। অ্যাক্টিনোপ্টেরিজি, অ্যাক্টি বলতে হচ্ছে রশ্মি বোঝাচ্ছে, আর টিরিজি বলতে পাখনা বোঝাচ্ছে, অর্থাৎ এই সকল মাসে রশ্মিময় পাখনা থাকে, যেমন রুই এবং কাতলা। সার্কোপ্টেরিজি, সার্কো মানে হচ্ছে মাংস বোঝায়, টিরিজি বলতে পাখনা বোঝায়, অর্থাৎ মাংসময় পাখনা বলা যায় অনেকটা। এটা একটা এক্সাম্পল হচ্ছে শিলাকানু। এখন দেখো, হাঙর, রুই কাতলা বা শিলাকানু, এগুলো ইন ডিটেইলস আমরা একটু পড়ি। কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি।
কন্ট্রিকথিসে তরুণাস্থি মিলে, একট্রনপ্রিজিতেও অস্থিময় মাছ এবং সার্কোপ্রিজি হচ্ছে অস্থিময় মাছ। কন্ট্রিকথিসে পাকনায় তরুণাস্থি পাওয়া যায়, আর একট্রনপ্রিজি যেটা আছে ওইটাতে রশ্মিময় পাখনা পাওয়া যায়, সার্কোপ্রিজির মধ্যে মাংসময় পাখনা পাওয়া যায়। কন্ট্রিকথিসে যে লেজটা পাওয়া যায় সেটাকে বলা হয় হেটারো সার্কেল, অর্থাৎ সাইজে দুইটা লেজ কিন্তু আলাদা। এই যে একটু খেয়াল করো, একটা লেজ বড় তো একটা লেজ ছোট, অর্থাৎ আলাদা লেজ, অর্থাৎ সাইজে আলাদা, সেম সেম না। আর একটিনোপ্রিটিজি যেটা আছে ওইটাতে হোমো সার্কেল লেজ পাওয়া যায়, অর্থাৎ সাইজে সেম, একই লেজ, দুইটা লেজের সাইজ কিন্তু সেমই। আর সার্কোপ্রিজি যেটা আছে ওইটাকে বলা হয় ডাইফাই সার্কেল, ঠিক আছে? অর্থাৎ এদের ডাইফাই বলতে দুইটা, সার্কেল বলতে লেজ, অর্থাৎ দুই লেজ পাওয়া যায়, ঠিক আছে? লেজগুলো এমন ভাবে মনে হয় যে দুইটা লাস্টে এসে একত্রে মিলিত হয়েছে। আইসের কথা যদি তুমি চিন্তা করো তাহলে মনে রাখবা যে কন্ড্রিকথিস যে মাছটা আছে ওদের মধ্যে প্লাকয়েড আইস বিদ্যমান, অ্যাক্টিনোপ্রিজি যে মাছটা আছে তার মধ্যে সাইক্লয়েড আইস বিদ্যমান, এবং সার্কোপ্টিরিজি যে মাছটা আছে তার মধ্যে গ্যানয়েড আইস বিদ্যমান। প্লাকয়েড বলতে কাটার মতো, ওই যে ছবি দেওয়া আছে সাইটে। সাইক্লয়েড বলতে হচ্ছে গিয়ে যে গুল মতো, গোলাকার। আর গ্যানয়েড মানে হচ্ছে দানার মতো, দানা 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 এরকম মনে হবে। আর পটকার কথা চিন্তা করলে কন্ট্রিকথিসে কোনো পটকা নাই, অ্যাক্টিনোপ্রিজিতে পটকা আছে, সার্কোপ্টিরিজিতে পটকা আছে। এখন আসো আরো চারটা একসাথে পড়বো। এগুলো গেল তিনটা মাছের উদাহরণ। প্রথম তিনটা হচ্ছে মাছ, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, এই তিনটা হচ্ছে মাছ। এরপরে দেখো এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস, ম্যামালিয়া। এমফিবিয়া যেটাকে বলা হয় উভচর, রেপটিলিয়া মানে সরীসৃপ, এভিস মানে হচ্ছে পাখি, আর ম্যামালিয়া মানে হচ্ছে স্তন্যপায়ী বোঝায়। আচ্ছা, এমফিবিয়া হচ্ছে উভচর, যেমন ব্যাঙ পানিতেও থাকে মাটিতেও থাকে। রেপটিলিয়া মানে হচ্ছে সরীসৃপ, ঠিক আছে, যেগুলো সাধারণত পানিতে থাকে, তবে এগুলো কিন্তু মাটিতেও থাকতে পারে, যেমন সাপ, কুমির এগুলা। এভিস মানে হচ্ছে পাখি, আকাশে উঠতে পারে। দোয়েল, ময়না, কোকিল, যত ধরনের পাখি আছে। তাই বলে তুমি আবার উট পাখিরে পাখির ভিতরে ঢুকাই দিও না, যদিও পাখি বলা হয়, বাট ওই পাখি এই পাখি না, কিন্তু একটু তফাৎ আছে, অনেকটাই আছে তফাৎ। মেমালি মানে হচ্ছে স্তন্যপায়ী, যেমন মানুষ। স্তন্যপায়ী মানে কি? দুধ খাওয়ায়, তাই না? যে মায়ের দুধ খেয়ে সন্তান বড় হয়, তো এরকম স্তন্যপায়ী প্রাণী হচ্ছে মেম্মালিয়া। এরপরে দেখো এমফিবিয়া, এমফিবিয়ার একটা উদাহরণ হচ্ছে ব্যাং, উভচর যেহেতু বলা হচ্ছে ব্যাং। এপ্রিলিয়া সাপ বা কুমির, এভিস দোয়েল, মেম্মালিয়া যে স্তন্যপায়ী বললাম, যেমন মানুষ স্তন্যপায়ী, ঠিক আছে? তিমি মাছ যেটা বলছে, অনেকে মনে হয় তিমি হয়তো মাছের অন্তর্ভুক্ত, বা না, তিমি কোনো মাছের অন্তর্ভুক্ত না, তিমি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর অন্তর্ভুক্ত। বাদুর, ডলফিন, এই সমস্ত জিনিস, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আমরা আসলে বাদুরকে পাখির অন্তর্ভুক্ত মনে করি, না, পাখির অন্তর্ভুক্ত কিন্তু না। আসো এখন আমরা আরেকটু পড়ি। দেখো এমফিবিয়া, এমফিবিয়া যেটা আছে ওইটার ত্বক কিন্তু হচ্ছে গিয়ে যে নরম থাকে, আর্দ্র থাকে এবং গ্রন্থিময় থাকে। ক্লিয়ার? আর্দ্র বলতে শুকনো আর কি। রেপটিলিয়া যেটা আছে তাদের কিন্তু ত্বকটা শক্ত হয়। কুমিরের ত্বকেও ত্বকটা একটু দেখো শক্ত, ধরার যায় না, কামড় মারলে গিলে ফেললে আমার দোষ দিও না, ঠিক আছে? তো যাই হোক, একটু দুষ্টমি করলাম। আইসযুক্ত ত্বক, কিন্তু আইসযুক্ত, হ্যাঁ। এবং এদের আইসগুলো কিন্তু অনেক মাছের মতো এত নরম না, ঠিক আছে, অনেক শক্ত আইস, অনেক সময় দেখা যায়, হ্যাঁ। আচ্ছা, মাছের তুলনায় শক্ত, এবং এখানে বলা হচ্ছে শুদ্ধ মনে হয়, আই থিঙ্ক। যাই হোক, ডুয়েল যেটা আছে বা এভিস, ওইটার ত্বক কিন্তু পালক থাকে, ত্বকে কি থাকে? পালক থাকে। ম্যামালিয়ার ত্বকে লুম থাকে, যেমন মানুষের ত্বকে লুম আছে না? আছে। আর ব্যাঙের পা দেখো, ব্যাঙের পা হচ্ছে চারটা। ব্যাঙের পা কয়টা? চারটা। সামনের চারটা আঙুল থাকে, মানে সামনের পাতে চারটা আঙুল থাকে, পেছনের পাতে পাঁচটা আঙুল থাকে, এবং প্রত্যেকটা আঙুলই নখরবিহীন থাকে, অর্থাৎ কোনো নখ থাকে না। মানুষের যেভাবে নখ আছে ওইরকম ওদের কোনো নখ নাই। রেপটিলিয়া বা সরীসৃপের মধ্যে দেখো
যে এদের পা থাকে 4টা, সামনের দিকে থাকে 5টা আঙুল, পেছনের দিকে থাকে 5টা আঙুল। ঠিক আছে, তো সবার ক্ষেত্রে না। যেমন সাপ, সাপ রেপ্টিলিয়া অন্তর্ভুক্ত হলেও কিন্তু এদের কোনো পা নাই। হ্যাঁ, পা গুলা দেহের সাথে মিশে যায়, পা থাকে না। ঠিক আছে, এবং এরা হচ্ছে নখরযুক্ত, নখ আছে পায়ের মধ্যে। যেমন কুমিরের কথা চিন্তা করো। আচ্ছা, এরপর হচ্ছে এবিস বা পাখি। পাখির 4টা পা থাকে, সামনের পা গুলা পরবর্তীতে রূপান্তরিত হয়ে ডানা হয়ে যায়, পেছনের পা গুলা পাই থাকে, অর্থাৎ পেছনে 4টা পাই থাকে, তবে সামনের গুলা ডানায় রূপান্তরিত হয়, সামনের 2টা, আর পেছনের পা 2টা থাকে। আর মেম্মালিয়া বা স্তন্যপ্রায়ী প্রাণীর ক্ষেত্রে মনে রাখবা এদের পাও 4টা, তবে সামনে থাকে হাত 2টা, পেছনে থাকে পা 2টা, মোট হচ্ছে 4টা। যেমন মানুষের কথা চিন্তা করো না। হৃৎপিণ্ডের ক্ষেত্রে যদি চিন্তা করো দেখবা যে ব্যাঙের ক্ষেত্রে, আচ্ছা নর্মালি দেখো, মেম্মালিয়া থেকে শুরু করি। মেম্মালিয়ার ক্ষেত্রে 2টা অলিন্দ 2টা নিলয় থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এবিস বা পাখির ক্ষেত্রে সেম, 2টা অলিন্দ 2টা নিলয় আছে, অর্থাৎ এবিস এবং মেম্মালিয়ার হৃৎপিণ্ডে মিল আছে। যাই হোক, রেপটিলিয়ার কথা যদি তুমি চিন্তা করো, রেপটিলিয়ার মধ্যে 2 ধরনের জিনিস দেখা যায়। কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে 2টা অলিন্দ 2টা নিলয় থাকলেও কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে 2টা অলিন্দ থাকে, বাট 2টা নিলয়ের মাঝখানে স্তরটা মিক্স হয়ে যায় আর কি অনেক সময়। ঠিক আছে, বা একটা নিলয় থাকে না, 2টা নিলয়ই থাকে, বাট মাঝখানে কোনো পার্টিশন থাকে না আর কি। আর যদি তুমি এমফিবিয়া বা উভচরের কথা চিন্তা করো, খেয়াল করবে এদের 2টা অলিন্দ থাকে, বাট নিলয় থাকে শুধুমাত্র একটা, লাস্টে, যেটা হচ্ছে রক্ত। মনে রাখবা রক্ত, এমফিবিয়া বা উভচর বা ব্যাঙের যেগুলো আছে এদের রক্ত শীতল হয়, ঠান্ডা হয়। মানুষের রক্ত কিন্তু গরম গরম থাকে, হ্যাঁ, রক্ত হচ্ছে শীতল হয়, অর্থাৎ এটাকে বলা হয় এক্টোথার্মিক, শীতল রক্ত। রেপটিলিয়া বা সরীসৃপ, সাপ বা কুমিরের ক্ষেত্রে সেম, শীতল রক্ত থাকে। এক্টোথার্মিক, একটো মানে হচ্ছে বাইরে, বাইরে, থার্মিক মানে তাপ। ঠিক আছে, ওই যে একটোডান পড়েছিলাম, বাইরের ত্বক বা বাইরের স্তর। একটো মানে হচ্ছে বাইরে, থার্মিক মানে হচ্ছে তাপ, অর্থাৎ এদের হচ্ছে বাইরে, দেহের বাইরে কিন্তু একটু গরম হয়, হ্যাঁ, একটু থার্মিক হয় এদের দেহ। দুয়ের হচ্ছে উষ্ণ থাকে দেহ, গরম থাকে, বলা হয়েছে এন্ডোথার্মিক। ঠিক আছে, এদের গায়ে একটু ধইরা দেখো কিন্তু গরম লাগবে তোমার হাতে। আচ্ছা, আর একটোথার্মিক মানে হচ্ছে এদের দেহের বাইরের তাপগুলা, একটু মানে বাইরে, থার্মিক মানে তাপ। এক কথায় স্যার এত কিছু চিন্তা করার দরকার নেই, পেস লাগে যায় অনেক সময়। ব্যাং যেটা আছে এমভিবিআর অন্তর্ভুক্ত, রক্ত হয় শীতল। সাপ যেটা আছে রেপ্টিলিয়া অন্তর্ভুক্ত বা কুমির, এটা হচ্ছে রক্ত হয় শীতল। দুয়েলের রক্ত হয় গরম, মানুষের রক্ত হয় গরম, ওইটাকে বলবো উষ্ণ, সুন্দর ভাষায় এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক, এন্ডো মানে ভেতরে, থার্মিক মানে তাপ, দেহের ভেতরে কিন্তু গরম থাকে। বাকিগুলোর ক্ষেত্রে সরীসৃপ উপচরের ক্ষেত্রে দেহের বাইরে হালকা একটু, হ্যাঁ, গরম থাকতে পারে, বাট দুয়েল এবং মানুষের দেহের ভেতরে কিন্তু প্রচন্ড গরম থাকে। ঠিক আছে, মানুষের দেহ কাটলে যদি হাত দাও ভিতরে, বাবা বুঝতে পারবা কি পরিমাণে গরম থাকে। ঠিক আছে, যাই হোক, কারাগারি করতে যায় না। হ্যাঁ, আমি কারাগারির জন্য বলিনি, জাস্ট বললাম আর কি এক্সাম্পল। ঠিক আছে, যে মানুষের দেহের ভেতরে রক্ত কিন্তু গরম। ঠিক আছে, আচ্ছা, হালকা কাটলে বাইরে বের হয়, বুঝো না তুমি যে রক্ত গরম কিনা না। তো যাই হোক, এখন দেখো যে প্রাণী জগতের 3টা পর্বে রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য: শিকাকোষ, নেফ্রিডিয়া এবং কক্সাল গ্রন্থি। আচ্ছা, আমরা বোর্ড কোয়েশ্চেন গুলো একটু সলভ করি। ঠিক আছে, প্রশ্ন কি বলছে? প্রাণী জগতের 3টা পর্ব রেচন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে, এর মধ্যে মানে একটা পর্ব কথা বলা হচ্ছে যেখানে শিকাকোষ আছে, হ্যাঁ, নেফ্রিডিয়া আছে এবং কক্সাল গ্রন্থি আছে। আচ্ছা, কক্সাল গ্রন্থি যদিও পড়াইছে কিনা জানি না, নেফ্রিডিয়া আই থিঙ্ক পড়াইছে, এবং শিকাকোষ, শিকাকোষ শুধুমাত্র একটাতেই আছে, প্লাটিহেলমিনথেস, ফিতাকৃমি। ঠিক আছে, ওইটাতেই শুধুমাত্র শিকাকোষ আছে। এই প্রমাণ, প্রমাণ দেখাও, প্রমাণ 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 প্রমাণ। ঠিক আছে, প্রমাণ দেখতে হবে, প্রমাণ প্রমাণ। প্লাটিহেলমিনথেস কোথায়? এই যে প্লাটিহেলমিনথেস, শিকাকোষ, ফিতাকৃমি। ঠিক আছে, এই যে দেখো, আমার কথা তাও বিশ্বাস হয় না? দেখো তো, প্লাটিহেলমিনথেস, ফিতাকৃমি, এবং এরা হয় ত্রিস্তরী, সিলমবিহীন, এদের কোনো সিলম থাকে না। এখন তুমি প্লাটিহেলমিনথেসের ব্যাখ্যা দিতে পারবে না সুন্দর করে? আমি তো পড়াইলাম, আশা করি পারবা। শিকাগোস দেখেই তো বুঝে গেছে, আর নেফ্রেডি আর ইয়ে দেখা লাগে? হ্যাঁ, তারপরে পড়বা উদ্ভিদগুলিতে প্রথম ধরনের কোষের বিশিষ্ট পর্বে উদাহরণ সব বৈশিষ্ট্য। আরে ভাই, উদাহরণ দেবা ফিতাকৃমি, ফিতাকৃমি বৈশিষ্ট্য লিখে দিয়ে আসবা সুন্দর করে, শেষ। দেখো, প্রাণীজগতের 3টা পর্বে রেচন প্রক্রিয়া কাজ, এই সেম প্রশ্নটা শিকাগোস, নেফ্রিডিয়া, কক্সাল, ও সেম প্রশ্নটা আবার আসছে। ঠিক আছে, জীববিজ্ঞান লেবে 2টি চার্ট টাঙানো, দেখো যশোর বোর্ড 2023 আসছে, এর আগে কোয়েশ্চেন ঢাকা বোর্ড 2023 আসছিল। যশোর বোর্ড 2023 আসার কোয়েশ্চেনটা দেখো, জীববিজ্ঞান লেবে 2টা চার্ট টাঙানো আছে, যার প্রথম
প্রথমটি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণী শ্রেণীবিন্যাসের চার্ট, দ্বিতীয়টি হচ্ছে অধিশ্রেণী 7টি শ্রেণীর নাম সহ উদাহরণের চার্ট। অর্থাৎ গ্যান্থোস্টোমাটা 7টা শ্রেণী, মনে আছে তো? একটু আগে পড়াইছি স্যার। বাকি 4টাই ছিল ব্যাঙ ছিল, সাপ বা কুমির ছিল, এছাড়া হচ্ছে গিয়ে যে তোমার পাখি ছিল এবিস, ম্যামালিয়া স্তন্যপায়ী মানুষ ছিল, 3 ধরনের মাছ পড়াইছে। এই যে 7টা উদাহরণগুলো বললাম, আশা করি পড়বেন না, মনে আছে। এই 7টা শ্রেণীর নাম সহ উদাহরণের চার্ট। উদ্দীপকে লিখিত প্রথম চার্টের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। প্রথম চার্ট বলতে প্রতিসাম্যতা শ্রেণীবিন্যাস। এই যে কোন চার্ট কোনটা কোনটা তুমি ব্যাখ্যা করবা তাহলে এখন? তুমি ওই যে প্রতিসাম্যতার যেটা আছে ওইটাই শেষ, এটাই তোমার জন্য লাস্ট অপশন। এই যে প্রতিসাম্যতা, কোথায় গেল প্রতিসাম্যতা? এই যে ওরিও প্রতিসাম্য, দ্বিওরিয়, গোলীয়, দ্বিপার্শ্বীয়, অপ্রতিসাম্য, এইগুলো ব্যাখ্যা করে দিয়ে আসবে, শেষ। আর কিচ্ছু লাগবে না স্যার, কিচ্ছু লাগবে না, এই শেষ, কোপাই দিছো। এরপরে দেখো, এরপরে দেখো নেক্সট, জীববিজ্ঞান ল্যাবে 2টি চার্টে টাঙানো। এই যে সেম প্রশ্ন বলছে, এখন বলছে 1 থেকে 4 নং শ্রেণীর প্রতিটি। উদ্দীপকে লিখিত দ্বিতীয় চার্টের 1 থেকে 4 নং শ্রেণীর প্রতিটি 2টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করছে। গ্যান্থোস্টোমাটা এর অধিশ্রেণীর 7টা শ্রেণীর নাম কোনটা? এই যে দেখো, প্রথমে আমরা কি পড়ছিলাম, কর্ডাটাকে 3টা পর্বে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেপারোকর্ডাটা, ভার্টেব্রাটা। ভার্টেব্রাটাকে 2টা পর্বে ভাগ করা হয়েছে, সাইকোস্টোমাটা, সরি নেথোস্টোমাটা। ঠিক আছে, এটা গ্যানোস্টোমাটা কেন বলি ভাই? এটা উচ্চারণ তো গ্যানোস্টোমাটা না, এটা উচ্চারণ তো নেথোস্টোমাটা। আচ্ছা, সাইক্লোস্টোমাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিক্সেন, একটা হচ্ছে পেট্রোমাইসিন টিটা। আর নেথোস্টোমাটাকে মূলত 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে 4টা ধাপ, এই প্রথম 4টা শ্রেণীকে মূলত বলা হচ্ছে কি? প্রথম 4টা শ্রেণী কি এখানে প্রশ্ন বলছে যে এই প্রথম 4টা শ্রেণী, এর মধ্যে 3টাই ছিল হচ্ছে গিয়ে তোমার মাছ, ঠিক আছে, এবং লাস্টেরটা ছিল কিন্তু ব্যাং, ঠিক আছে। এই 4টা শ্রেণী খুব সুন্দর করে উদাহরণ বললাম, আশা করি মনে আছে। এগুলো বৈশিষ্ট্য উদাহরণ সহ লিখে দিয়ে আসবো, আমি আগে পড়াইছি। আর নেতস্টমাটা শ্রেণীবিন্যাসী যাওয়া সুন্দর করে স্লাইডে ডিটেলসে দেওয়া আছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আবার একটু পরে নেই। কন্ট্রিক্ট্রিস যেটা আছে প্রথম, তরুণাস্থিময় হয়, প্লাকয়েডাস থাকে, লেজ হেটারোসার্কেল হয়। হাঙর, এক্সাম্পল হাঙর, বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিডেন লেটিকৌডাস। অ্যাক্টিনোপ্টেরিজে, অ্যাক্টিনোপ্টেরিজে এটা হচ্ছে অস্থিময় মাছ হয়, সাইক্লোইডাইস থাকে এদের মধ্যে, লেজ হোমোসার্কাল হয়। যেমন এক্সাম্পল রুই মাছ, রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে লেবিও রোহিতা, ঠিক আছে। লেবিও নবিতা না, এটা কিন্তু রোহিতা। সার্কোপ্টেরিজের মধ্যে আছে অস্থিময় গ্ল্যানোডাইস, লেজ ডাইফাস, ডাইফাই ডার ডাইফি সার্কেল, এবং এদের সিলাকান্থ মাছ হচ্ছে এক্সাম্পল। বৈজ্ঞানিক নাম হচ্ছে লেটিমেরিয়া চালুম নাই, চালু নাই, ঠিক আছে। এরপর আছে এমফিবিয়া। মনে রাখবা যে এমফিবিয়ার ত্বক হয় আর্দ্র গ্রন্থিময়, হৃৎপিণ্ড ও হচ্ছে গিয়ে যে কি লিখছে এটা, আচ্ছা, তো যাই হোক, রক্ত হয় শীতল। এবং এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাংকের মধ্যে একটা সুন্দর ব্যাংক, ঠিক আছে, ব্যাংকের মধ্যে তো বিভিন্ন ধরনের ব্যাংক হয় তাই না? সোনা ব্যাংক, এটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমার বৈজ্ঞানিক নাম হচ্ছে হ্যাপ্লোবেট্রাকাস, ঠিক আছে। এরপর লেপটিলিয়া, ত্বকে আইস থাকে, যেমন কুমির বা সাপ। হৃৎপিণ্ড হয় অসম্পূর্ণ, অর্থাৎ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হইলেও অসম্পূর্ণ হয়, এটাকে অসম্পূর্ণ বলা হয়। কারণ 2টা নিলয়ের মধ্যে কি দেখেছিলাম, হাই ভাই গ্যাপ তো নাই, হ্যাঁ মানে পার্টিশন তো নাই। হ্যাঁ, এখন দেখো একটোথার্মিক হয়, রক্ত হয় শীতল। যেমন এক্সাম্পল হচ্ছে গোহরা অথবা কুমির অথবা সাপ। গোহরার বৈজ্ঞানিক নাম হচ্ছে না জানা যা, না জানা যা, না জানা যা, ঠিক আছে, খুব সুন্দর নাম তো। এবিস, এবিস হচ্ছে পাখি। পাখির বৈজ্ঞানিক নাম বলো তো। পাখির, সরি, পাখির বৈজ্ঞানিক নাম দোয়েল, দোয়েল পাখি কোন পাখি বলতে হবে তো। দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সৌলারিস। এদের ত্বকে পালক থাকে, হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হয় বা 4 চেম্বার হয়, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে যে এন্ডোথার্মিক হয়, রক্ত উষ্ণ হয়, গরম হয়, দোয়েল। এবং 4 প্রকোষ্ঠ বলতে 2টা নিলয়, 2টা অলিন্দ থাকে। ম্যামালিয়ারও সেম, 2টা নিলয়, 2টা অলিন্দ থাকে। ত্বকে লোম থাকে, হৃৎপিণ্ডে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এন্ডোথার্মিক হয়, রক্ত উষ্ণ হয়। এক্সাম্পল মানুষ, হোমোসেপিয়েন্স। স্তন্যপায়ী আরো দিতে পারো, তুমি ডলফিন দিতে পারো, তুমি তিমি দিতে পারো, হ্যাঁ তোমার ইচ্ছা। এক্সাম্পল তুমি যেটা দিবা সেটা। উদ্দীপকে ওয়াই এবং জেড এর মধ্যে কোনটা বেশি উন্নত? শিখা কোষযুক্ত প্রাণী, এক্স বলছে, তার মানে এটা প্লাটি হেলমেট, সেটা দেখেই বোঝা যাচ্ছে। উভয় প্রান্ত সরু নলাকার, সরু নলাকার, নলাকার বলছিলাম না, আর আরেকটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়িত খণ্ডায়িত প্রাণী। আচ্ছা দেখো তো, প্রথমটা বুঝলাম প্লাটি হেলমেন্থাস, পরেরটা বলছে নলাকার, কোনটা হবে পরিফেরা?
নিডারিয়া প্লাটিহেলমিনথেস। ঠিক আছে? এরপরে হচ্ছে এটা কি নেমাটোডা? নলাকার বলছে? হ্যাঁ, নেমাটোডা হইতে পারে। আচ্ছা দেখি। নলাকার প্রাণী বলছে নেমাটোডা। আর খন্ডকায়িত প্রাণী বলছে আবার। অ্যানেলিডা নাকি? নেমাটোডা